এই নিন মিস্টার মাহবুব, আপনার মেয়ে। আর নীরা? নীরা কোথায়? ও কেমন আছে? আমি ওকে দেখতে চাই। ও কোথায়? উত্তেজিত হয়ে বলল মাহিন। রিল্যাক্স মিস্টার মাহবুব, আপনার স্ত্রী সুস্থ আছে, ইভেন উনি ভালো একদম। কেবিনে দেওয়া হয়েছে ওনাকে, আপনি দেখে আসুন। মাহিন দ্রুত পায়ে কেবিনে চলে গেল। নীরা কপালে হাত রেখে শুয়ে আছে। মাহিন পাশে বসে নীরার একটা হাত ওর দু হাতের মুঠোয় নিয়ে বলল, কেমন লাগছে এখন? নীরা কপাল থেকে হাত সরিয়ে বলল, ভালো। বাবু দেখছো, একদম তোমার মতো হয়েছে মেয়েটা। না, দেখিনি। দেখছো তোমার শরীরটা কতটা দুর্বল? নর্মাল ডেলিভারিতে এই অবস্থা। স্যালাইন দিতে হলো, রক্ত দিতে হলো, কিভাবে? একদম খাও না। নীরা মুচকি হেসে বলল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে অত ভেবো না। বাবুকে কোলে নাও। আর মায়া কোথায়? আমাকে রক্ত দিয়ে আবার সে অসুস্থ হয়ে যায়নি তো? নার্স অয়ন দরজার সামনেই দাঁড়িয়েছিল। মাহিনের কথা শুনে অয়ন মাহিনের দিকে তাকিয়ে আছে, আর দুজন নার্স চোখাচোখি করছে। এমন সময় আস্তে করে কেবিনে ঢুকলো। আজ ওনার জন্য এতটা সুস্থ আপনি। উনি না থাকলে যে আজ কি হতো। ওনার সাহসে আজ আপনি আপনার স্ত্রী সন্তানকে একসাথে সুস্থ অবস্থায় দেখতে পারছেন। একজন নার্স মায়াকে দেখে কথাটা বলে ওঠে, এখন এসব কথা থাক, আস্তে করে বলে উঠল মায়া। বাবুকে আলতো করে কোলে নিয়ে মাহিনের কোলে দিল। মাহিন বাবুকে কোলে নিয়ে কপালে একটা চুমু খেলো। ভালো করে কোলে নিতে পারে না, একদম ছোট তো। মায়া হালকা করে ধরে আছে। অয়ন এদিকে আয়। অয়ন মাহিনের কাছে এসে দাঁড়ায়। অয়নকে খুব অসহায় ছন্নছাড়া দেখাচ্ছে। হয়তো কিছু হয়েছে ভেবে মাহিন বলল, নে ওকে কোলে নে। অয়ন কাঁপা কাঁপা হাতে বাবুকে কোলে নেয়। এক অন্যরকম অনুভূতি হচ্ছে অয়নের, হাত কেমন কাঁপছে। বুকের ভেতর মিশিয়ে ধরলো অয়ন। বাবুও চুপ করে ঘুমিয়ে পড়ে। অয়ন এই প্রথম এত ছোট বাবু কোলে নিল। কেমন যেন লাগছে ওর, বুক টিপ টিপ করছে আরো বেশি। অয়ন বাবুর কপালে একটা চুমু খায়, তারপর আলতো করে মাহিনের কোলে দিল। মাহিন বাবুকে নীরার পাশে শুয়ে দিল। আপনারা কাল বিকেলে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। বলেই নার্স দুজন বেরিয়ে যায়। ওদের স্পেসের জন্য মায়াও বেরোতে নেয়। অমনি মাথাটা ঘুরে যায়, দেয়ালে মাথাটা জোরে বাড়ি লাগে। মায়া ঢলে পড়তে অয়ন ধরে নেয়, চিৎকার করে ওঠে। মায়া। জ্ঞান ফিরলে মায়া নিজেকে বিছানায় আবিষ্কার করে, আধো আধো চোখে চারদিকে চোখ বোলায়। অয়ন সোফায় বসে আছে মাথা নিচু করে। মায়ার মাথা সহ গলা খুব ব্যথা করছে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায় মায়া। অয়ন উঠে গিয়ে খাবার আনতে যায়। খাবার নিয়ে ফিরে এসে দেখে মায়া কিছু কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করছে। কিছু খুঁজছো? অয়নের কথার কোনো জবাব না দিয়ে মায়া একটা কাগজ বের করে। আস্তে আস্তে এসে সোফায় বসে। অয়ন খাবারের প্লেটটা টেবিলে রেখে মায়ার পাশে বসে। মায়া, আমি বলতে চাইছিলাম যে। বলুন, আস্তে করে বলল মায়া। তোমার কি খুব কষ্ট হচ্ছে? হওয়াটা কি অস্বাভাবিক? আই এম সরি, আসলে তখন মাহিন তোমার চোখে ফু দিয়ে দিচ্ছিল বলে নিজেকে সামলাতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমার গায়ে হাত তুলবো না, বাজে কথা শোনাবো না। যাই হয়ে যাক, কখনো তোমাকে অবিশ্বাস করবো না, আই প্রমিস। প্লিজ এবারের মতো মাফ করে দাও। এক নিঃশ্বাসে বলল অয়ন, আমি আপনাকে আর কখনো সেই সুযোগটাই দিব না মিস্টার চৌধুরী। আর বরাবরই আমি এমনিতেই মার খাই, বিনা দোষে বিনা অপরাধে। আজ কি মনে হচ্ছিল জানেন? সেদিন ভুল করে ছাদের রেলিংয়ে উঠে পড়েছিলাম, কিন্তু সেদিন আমার সত্যি সত্যি ঝাঁপ দেওয়া উচিত ছিল। আমিও শেষ হয়ে যেতাম, সাথে সাথে সব সন্দেহ, অভিযোগ, অত্যাচারও শেষ হয়ে যেত। মায়া। তাচ্ছিল্যের হাসি দেয় মায়া। কলমটা নিয়ে একটা কাগজে সাইন করে, তারপর অয়নের দিকে কাগজটা বাড়িয়ে দেয়। কি এটা? মনে আছে বাবা যাওয়ার দিন একটা কাগজে আমাকে সাইন করতে বলেছিল? সেটা ছিল একটা উইল। বাবা তার সকল সম্পত্তি 3 ভাগ করে 1 ভাগ আমার নামে করে দিয়েছিলেন। সেটাই আমি আজ আপনার নামে লিখে দিলাম। ব্যাস, সব দায় শেষ করে দিলাম। বলে আবার হাসে মায়া। অয়ন করুণ চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। এভাবে কি বলছে ও? দায় মানে কি করতে চাচ্ছে মায়া? অয়ন এগিয়ে আসে মায়ার দিকে। মায়া আজ একটুও পেছায়নি, ঠায় বসে আছে। অয়ন আচমকা মায়াকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। মায়া কেঁপে ওঠে। কতদিন পর অয়ন এভাবে জড়িয়ে ধরেছে জানা নেই মায়ার। কতদিন পর এভাবে স্পর্শ পেল জানা নেই মায়ার। মায়া দৃষ্টি স্থির করে সামনে তাকিয়ে আছে। মায়া প্লিজ এমন কিছু করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আল্লাহর কসম, আমি তোমাকে আর কোনোদিন সন্দেহ করব না। যাই হোক, আমি আগে তোমার থেকে জানতে চাইবো। এবারের মতো ক্ষমা করে দাও মায়া, প্লিজ। মায়া কিছু বলল না। বেশ সময় ধরে বুকে জড়িয়ে রেখেছে মায়াকে। মায়াও চুপটি করে আছে। অয়নের আজ খুব ভালো লাগছে মায়াকে এভাবে জড়িয়ে রাখতে। দুজনেই চুপ করে আছে। বুকের ডিপ ডিপ আওয়াজগুলো খুব তীব্র গতিতে বেরিয়ে আসছে। দুজনেই তা অনুভব করতে পারছে। কতক্ষণ এভাবে নীরবে কেটে গেছে তা জানা নেই। নীরবতা ভেঙে মায়া বলল, আমার ক্ষুধা লেগেছে। অয়ন মায়ার থেকে সরে এসে বা হাতের পিঠ দিয়ে চোখটা মুছে নিল, তারপর মায়াকে তুলে খাইয়ে দিতে লাগলো। মায়ের গলা খুব ব্যথা করছে, খেতে পারছে না। অয়ন বুঝতে পেরে খাবার রেখে নিচে চলে যায়। মায়া যাওয়ার পানে চেয়ে আছে। স্যুপ হাতে ফিরে আসে অয়ন। এটা খেয়ে নাও, কাল তোমায় নিয়ে ডক্টরের কাছে যাব। তার হয়তো আর দরকার হবে না। মানে? না, কিছু না। ও তাহলে খেয়ে নাও। সকালে
হাতে চিঠি নিয়ে থ মেরে বসে আছে অয়ন। কিছু ভাবতে পারছে না সে। দুনিয়া অন্ধকার লাগছে। মায়া এভাবে ওকে ছেড়ে চলে যাবে ভাবতে পারেনি অয়ন। রাতে কত বুঝিয়ে মায়াকে বুকে নিয়ে জোর করে শুয়েছে অয়ন। কত প্রশান্তি লাগছিল ওকে জড়িয়ে ঘুমাতে। মনে মনে বলছিল রোজ তোমায় বুকে নিয়েই ঘুমাবো আমি। কিন্তু সকালে এত বড় আঘাত পাবে ভাবেনি অয়ন। মায়ার লেখা চিঠি হাতে নিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও কাঁদতে পারছে না অয়ন। বুকে চিনচিন ব্যথা করছে। মায়ার শূন্যতা প্রবলভাবে টের পাচ্ছে অয়ন। মনে হচ্ছে মায়াকে ছাড়া ওর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মায়াকে ছাড়া বাঁচতেই পারবে না ও। চিৎকার করে বলে, মায়া। কি বলে সম্বোধন করব বুঝে উঠতে পারছি না। হয়তো কখনো সে অধিকারটা পায়নি। সে প্রথম থেকেই সবার বিরক্তি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। নানা সময় নানা রকম অপমানিত ও লাঞ্ছিত হয়েছি। কেউ একজন স্বামিত্বের অধিকার ফলিয়েছে। কখনো সে বুঝতে পারেনি বা চায়নি। বিনা দোষে অনেক মার খেতে হয়েছে। অবশ্য এটাতে তো আমি অভ্যস্ত, কারণ ছোটবেলা থেকেই। যাই হোক, বাবাকে হারিয়ে খুব কষ্টে বড় হয়েছি। মাকে হারিয়েছি, মনিকে হারিয়েছি, প্রিয় বন্ধুটাকেও হারিয়েছি। আরেক বাবা মাও চলে গেছেন একা রেখে। তবুও বাঁচতে চেয়েছি, কিন্তু বারবার চেষ্টা করেও আমি হেরে যাচ্ছি। হাঁপিয়ে উঠেছি আমি, আর পারছি না। একটু শান্তিতে বাঁচতে চাই আমি, আর কিছুই চাই না। তাই সব রেখে না হয় আপনার সব কিছু আপনার করে দিয়ে একেবারে চলে যাচ্ছি। আর ফিরতে চাই না, আর ফিরবও না। আমি মামার কাছে যাচ্ছি না। দয়া করে মামাকে টেনশন দিবেন না। ভেবে নিবেন কোনো এক দুর্ঘটনায় আমি মারা গেছি। জানি না কি লিখছি কি লিখতে চাইছি, তবে এটুকু বলবো, কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন। মায়া নামে কেউ ছিল ভুলে যাবেন। ভালো থাকবেন। নতুন করে সংসার শুরু করুন। নতুন জীবনের জন্য শুভ কামনা রইল, মায়া। কাগজের লেখাটায় আরো একবার চোখ বুলিয়ে উঠে দাঁড়ায় অয়ন। শেষ দু লাইন খুব রাগ তুলে দিয়েছে। কাগজটাকে মুচড়ে বিছানায় ফেলে দেয়। ড্রেসিং টেবিলের উপর সব গহনা রাখা। কিছুই সাথে নেয়নি। কোথায় যেতে পারে ও? কোথায় যাওয়ার জায়গা আছে ওর এই শহরে? কোনো বিপদে পড়ে যদি? কোথায় আছে এখন? কোথায় পাবো ওকে? এমন অনেক প্রশ্ন উকি দিচ্ছে মনে। অয়ন ঘরে সব জিনিসপত্র ভেঙে ফেলে। শব্দ পেয়ে মুন্নি উপরে আসে, দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অয়ন মায়ার ফোনে কল দিতেই ফোনটা পাশে টি টেবিলে বেজে ওঠে। রাগে নিজের ফোনটা আছাড় দিয়েই চাবি নিয়ে বেরিয়ে যায়। দরজার পাশ থেকে মুন্নি বলে ওঠে, আমার মনে হয় ভাবি খুরশিদ কাকুর বাসায় গেছে। অয়ন কপাল কুঁচকে মুন্নির দিকে তাকায়। কাল কাকুই ভাবিকে কল দিছিল। আমেনা আন্টিও খুব কান্নাকাটি করলো ভাবির লোকে কথা কইয়াম। ঘরটা পরিষ্কার করে রাখিস বলে আর 1 মিনিটও দাঁড়ালো না অয়ন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এশা মায়ার পায়ের কাছে বসে কাঁদছে। মায়াও নীরবে চোখের পানি ফেলছে। মায়া, আমি সত্যি বলছি, আমি তোমাকে মারতে গাড়ি পাঠাইনি। সিফাতকে চেনো তুমি? সিফাত ওই যে মাহিনের পার্টির দিন তোমাকে টাচ করলো আর অয়ন ওর কলার চেপে ধরলো। শোনো, তবে স্নেহার মৃত্যুর আগের দিন আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। ঘরে বসে বই পড়ছিলাম। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ননদ কেউ ছিল না। ইমন গিয়েছিল আমার জন্য ফুচকা আনতে। এমন সময় সিফাত 2জন ছেলেকে নিয়ে বাসায় ঢোকে। মিনতি আমাদের বাসার কাজের মেয়ে। ও দরজা খুলে দিতেই সিফাত সহ আরো 2জন লোক আমার ঘরে ঢোকে। জানতে চায় স্নেহা কোথায়। সিফাত স্নেহাকে বিয়ে করতে চায়। আমি জানতাম সিফাত ভালো ছেলে নয়, ও মেয়ে পাচারকারীর সাথে জড়িত। সিফাতকে আমি চলে যেতে বলতেই পাশের একজন বলে উঠলো, মায়া খবরটা পেলেই চলবে। মায়া কোথায়? ওরা আরো অনেক রকম কথা বলতে শুরু করলো। কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা আমার বাবুকে মেরে ফেলার হুমকি দেয়। আমি তাও বলিনি। একসময় ঘরের জিনিসপত্র ওলটপালট করে ফেলে। আমি এক চিৎকার করে কাঁদতে থাকি। বাহির থেকে আসে না রুমে কেউ। একসময় সিফাত বাবু নামের একটা ছেলেকে বলে আমার পেটে লাথি দিতে। তখন আমি বলে দেই তোমরা হোটেল প্লাসের পাশের কফি শপে আছো, কারণ স্নেহা যাওয়ার আগে বলে গিয়েছিল ও আজ তোমার আর অয়নের সাথে দেখা করতে যাচ্ছে, আর তোমরা নাকি মাহিন ভাইয়ের বাসায় যাবে। তারপর ওরা সবাই আমার হাত মুখ বেঁধে রেখে চলে যায়। চিৎকার করে কাঁদতে থাকে এশা। মায়া, মায়া জানো, যখনই আমি জানতে পারলাম স্নেহা আর নেই, আর সবার কাছে ওরা এটা ছড়িয়ে দিয়েছে যে আমি তোমাকে মারতে গাড়ি পাঠিয়েছি, স্নেহাকে মেরে দিয়েছি, তখন আমি অনেক অবাক হয়েছি জানো। আমি নিচে নামতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যাই। আমি বাঁচাতে পারিনি আমার বাচ্চাটাকে। হিমন এসে দেখে সব শেষ বলেই কান্নায় ভেঙে পড়ে এশা। আমি আমার বাচ্চাটাকে হারিয়েছি, আমার একমাত্র বোনটাকে হারিয়েছি, যে বোনটা আমার নিজের মায়ের পেটের না হলেও তার থেকে বেশি আপন। তাকে বাঁচাতে পারিনি আমি। বাচ্চা মারা যাওয়া আর শ্বশুর বাড়িও হারিয়েছি, নিজের মাকে শেষ সময় পেয়েও হারিয়েছি। আমার আর কিছুই নেই। বিশ্বাস করো মায়া, আমি তোমাকে মারতে চাইনি। তুমি তুমি বিশ্বাস না করলে ইমনদের বাসার সিসিটিভি ফুটেজ দেখতে পারো। মায়া, আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম রাগের বশে, কিন্তু যখন ইমন আমাকে বোঝাতে শিখালো যে তোমার ক্ষতি করে আমার লাভ নেই, বরং আমার নিজেরই ক্ষতি হবে, তখন আমি বুঝেছি, নিজেকে শুধরেও নিয়েছি। আর ক্ষতি করতে চেয়েছিলাম বলেই
আজ আল্লাহ আমার থেকে কত কিছু নিয়ে গেছেন দেখেছো? বলে আবারও কান্নায় ভেঙে পড়ে এশা। বিছানায় বসে আছে মায়া। মায়ার পায়ের কাছে বসে কাঁদছে এশা। মায়াও নীরবে কাঁদছে। সোফায় বসে আছেন খোরশেদ আলম ও ইমন। পাশে দাঁড়িয়ে আছে আমেনা বেগম। সবার চোখেই পানি। সবাই আজ চুপ। কারোরই যে কিছু বলার নেই। বেশ কিছু সময় নীরবতার সাথেই কেটে যায়। এশা চোখ মুছে মায়ার পাশে বসে মায়ার হাতটা শক্ত করে ধরে। এর জন্যই আমি কাল বাবাকে দিয়ে তোমায় ডেকে এনেছি। বলো মায়া, তুমি আমাকে মাফ করে দিয়েছো? বলো না। মায়া দু চোখ মুছে মুখে হাসি ফুটিয়ে বলে, আল্লাহ যা করেন নিশ্চয়ই কোনো কারণেই করেন, আর আমাদের ভালোর জন্যই করেন। হয়তো এতেও আমাদের কিছু ভালো রয়েছে। বলেই দীর্ঘ শ্বাস ছাড়ে। উঠে ইমনের হাত এশার হাতে রাখে। ভালো থেকো তোমরা, সুখে থেকো। সবার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। মায়ার এশার মাকে সালাম করে। বেঁচে থাকবা, অনেক সুখী হ। এশার বাবাকেও সালাম করে। উনিও মাথায় হাত রেখে দোয়া দেন। ভাবি আবার আসবে না আমাদের বাসায়? আমাদের বাসা বলতে কিন্তু এটা নয়। ইমন বাকি সবটা মেনে নিবে? এসা ইমনের মুখের দিকে চেয়ে বলে, মাই আমাকে ফোন দিয়ে সিসিটিভি ফুটেজটা দেখাই। মাই আমাকে বলেছেন তুমি যেন মায়া ভাবির কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না এশা। এশার মুখে সুখময় হাসি রেখা ফুটে ওঠে। আমিনা বেগম নিজের মেয়ের জন্য আঘাত পেলেও এশার মুখ দেখে প্রশান্তিময় হাসি হাসেন আর স্নেহার জন্য দোয়া করেন। ভাবি সেদিনের পর থেকে সিফাত ও বাবু পলাতক, তাই আমরা ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি। ও আচ্ছা বলে ওঠে মায়া। আচ্ছা তাহলে আজ আসি আমি, বলে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় মায়া। এশা দরজা আটকে দেয়। দরজায় নক পড়ে 2-3 বার। ইমন বিরক্তি নিয়ে দরজা খুলে অবাক হয়ে যায়। অয়ন তুই? অয়ন কিছু না বলে ভেতরে ঢুকে যায়। ইমন, মায়া কোথায়? কে এসেছে বলে এশা ড্রয়িং রুমে আসে। অয়ন এশাকে দেখে পুরাই শকড। ওড়না দিয়ে পুরো শরীর ঢাকা, শুধু মুখটা দেখা যাচ্ছে। ফুল হাতা জামা পরা, ভ্রুর কাটা দাগটা নেই, কপালে টিপ নেই, উশৃঙ্খল সাজও নেই, পুরো মাথা ঢেকে কাপড় দেওয়া। অয়ন কোনোদিন কল্পনাও করেনি এশাকে সে এভাবে দেখবে। পুরো থ হয়ে যায়। এশা অয়নের ওভাবে তাকানো দেখে মাথা নিচু করে নেয়। ইমনের কথায় হুঁশ এলো অয়নের। হ্যাঁ, মায়া কোথায়? ভাবি তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। কতক্ষণ আগে? এই তো 7-8 মিনিট হবে। আচ্ছা বলে বেরিয়ে যেতে নেয় অয়ন। অয়ন কিছু বলবি? কি হয়েছে, তোকে এমন শুকনো লাগছে কেন? আর ভাবি কি তোকে বলে আসেনি? জানি না রে, তবে বলবো মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সে ভালোবাসা দিয়ে ওকে ভালো রাখতে পারছি না। বারবার আঘাত করে ফেলছি কিছু মানুষের বিষয়ে। আজ যাই হোক, আসছি বলেই বেরিয়ে যায় অয়ন। শেষ কথাটা যে এশাকে উদ্দেশ্য করে বলেছে সেটা ঢের বুঝতে পারছে এশা। কাঁদতে চেয়েও পারছে না, চোখে পানি টলমল করছে। ইমন দরজা আটকে এশার কাছে এসে দাঁড়ায়, দু চোখের পানি মুছে। আলতো করে কোলে তুলে নেয়, মিষ্টি করে হেসে রুমের দিকে পা বাড়ায়। এশা ইমনের গলা জড়িয়ে বুকে মুখ গুজে কাঁদতে থাকে। ইমন বলে, কেঁদো না এশা, যা হবার হয়ে গেছে। কেঁদে আর লাভ নেই, বরং নামাজ পড়ে দোয়া করো সব যেন ঠিক হয়ে যায়। এশা শুধু মাথা নাড়ে। এশার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় ইমন। সারাদিন ধরে গাড়ি নিয়ে মায়াকে খোঁজে অয়ন, কোথাও পায়নি। অবশেষে ক্লান্ত হয়ে একটা পার্কের পাশে গাড়ি থামায়। শরীর আর চলছে না, সারাদিন কিছু খায়নি, তার উপর কড়া রোদ। প্রায় 2:30 বাজে। তীব্র রোদে এই মেয়েটা কোথায়? বুক ফেটে কান্না আসছে অয়নের। মাথা নিচু করে গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল অয়ন। হঠাৎই লেকের এক কোণে চোখ গেল অয়নের। একটা মেয়ে নীল একটা জামা পরে বসে আছে, চুলগুলো উঠছে বিধায় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেয়েটাকে দেখে অয়নের কলিজায় চিপ দিল। মনে হলো ও দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গেল। মায়া? কারো কথায় মুখ তুলে তাকায় মায়া। অয়নকে দেখে চমকে যায়, উঠে দাঁড়ায়। এখানে বসে আছো কেন? মায়া কিছু বলে না। কখন এলে আর এখানে কেন? মনে হচ্ছে কিছুই জানেন না, এমন ভাব করছেন। না, আমি কিছুই জানি না। চলো বাসায় চলো। আমি যা বলার বলে এসেছি, আমি বাড়ি ফিরবো না। দেখো মায়া, এটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করো না। আশেপাশে সবাই কেমন করে দেখছে আমাদের। তো আপনি চলে যাচ্ছেন না কেন বলুন তো? অয়ন আর কিছু না বলে কোলে তুলে নেয় মায়াকে। মায়া হা হয়ে যায়। অয়ন মায়াকে কোলে নিয়ে এগোয়। এক মহিলা পাশ থেকে বলে ওঠেন তার স্বামীকে, দেখেছো বউকে কি ভালোবাসে, তুমি হলে তো ফেলেই চলে যেতে। বলেই তার স্বামী থেকে মুখ ঘুরিয়ে নেয়। অয়ন কথাটা শুনে মুচকি হেসে গাড়িতে উঠে মায়াকে বসিয়ে দেয়। মায়া বরাবর নেমে যেতে চাইছে, পাগলামি করছে, হাত পা ছুটছে। অয়ন মায়ের দুহাত নিজের আয়ত্তে এনে দ্রুত ড্রাইভ করে। খুব তো ভালো চিঠি লেখা শিখে গেছো, তাই না? আজ বাসায় গিয়ে দেখবে কত চিঠি লিখতে পারো আজ তোমায়। মায়া ভাবে আজও বোধহয় খুব মারবে অয়ন। ভয় নিয়ে চুপ করে বসে থাকে মায়া বাইরে তাকিয়ে। বাসায় এসে মায়াকে কোলে তুলে নিজের রুমের দিকে পা বাড়ায়। মুন্নি দেখে মুখ টিপে হাসছে। মায়া মুন্নির দিকে কপাল কুঁচকে তাকাতে তাকাতেই অয়ন রুমে চলে যায়। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কি সমস্যা আপনার? এরকম কেন করছেন? অয়ন দরজা আটকে মায়ের কাছে এসে দাঁড়ালো।